Hello dear friends, welcome back to our channel, the Career Guru Academy. Friends, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে সেকেন্ড কানেক্টিভ ওয়ার্ড যেটা হচ্ছিল সেই সেকেন্ড কানেক্টিভ ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড কি ছিল এবং লাস্ট অবধি কোন কোন টিম তৈরি হয়েছিল, কাদের কাদের সাইডে কারা কারা ছিল। ঠিক আছে, আজকে আমরা সেই পুরো জিনিসটার পুরো যে ঘটনাটা, যে মারামারি বা যুদ্ধটা হয়েছিল, যেটা পুরো ইম্পর্টেন্ট অনেকগুলো যুদ্ধ হয়েছে সেই মধ্যে, সেইগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, এবং পুরো ঘটনাটা সিকোয়েন্স ওয়াইজ আলোচনা করবো। যে বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি এত কিছু লেখা আছে, সেটা তুমি এমনি নর্মালি বুঝতে পারবে না, তোমাকে ঘটনাটা শুনতে হবে, ঘটনা শুনে তুমি বুঝতে পারবে। তো ঘটনাটা শোনার জন্য পুরো ভিডিওটাকে ভালোভাবে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, চলো আমরা আলোচনা করতে লাগে এবার। ঠিক আছে, আমাদের ডিসকাশন আসি। দেখো, লাস্ট যখন আমরা আলোচনা করেছিলাম দেখলাম যে চান্দা সাহেব, মুজাফর জং এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক সাইডে ছিল, এবং নাসির জং, আনোয়ার উদ্দিন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আরেকটা দলে ছিল। তাহলে এই দুটো দল তৈরি হয়েছিল যারা কিন্তু একে অপরের প্রতিপক্ষে ছিল। এবার যখন 1748 সাল, সেই সময় কি হয়, আরকোটের তোমার যে সিংহাসনে ছিল সে ছিল আনোয়ার উদ্দিন। আমরা আগের দিনই জানি যে আনোয়ার উদ্দিন ছিল আরকোটের সিংহাসনে বসেছিল। সেই সময় 1748 সালে কি হয়, আমাদের ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরকোটকে আক্রমণ করার কথা ভাবে। এই কথাটা জানতে পেরে আনোয়ার উদ্দিন কি করে, তোমার ওইদিকে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আক্রমণ করতে যায়, এবং আম্বুর নামে একটা জায়গাতে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আনোয়ার উদ্দিনের একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধটার নাম হচ্ছে আম্বুর ব্যাটেল বা ব্যাটেল অফ আম্বুর, যেটা হয় কত সালে, 1748 হয়। এবং যার কারণে কি হয়, এখানে আনোয়ার উদ্দিনের তোমার মৃত্যু ঘটে, আনোয়ার উদ্দিন মারা যায়। আনোয়ার উদ্দিন মারা যাওয়ার পর সেখানকার সিংহাসনে কে ক্যাপচার করে, ওই তো বসে আছে চান্দা সাহেব, তো চান্দা সাহেবকে ওখানে বসানো হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপচার করে এখানে লিখেছি আমরা। দেখো এখানে চান্দা সাহেব বসে সিংহাসনে কবে, 1748 বাই দি ব্যাটেল অফ আম্বুর, এবং কাকে হারিয়ে বসে, আনোয়ার উদ্দিনকে হারিয়ে বসানো হয়। ঠিক আছে, যখন এবার চান্দা সাহেবকে সিংহাসনে বসানো হয়, চান্দা সাহেব ফ্রেঞ্চদের তরফ থেকে বসেছিল, অতএব ফ্রেঞ্চ কোম্পানিকে সে কি করে, পন্ডিচেরি সাইডে 80টা গ্রাম কিন্তু ডোনেট করে। তাহলে আমাদের ইয়ের হাতে কি নাম, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কিন্তু একটা বড় অ্যামাউন্টের গ্রাম চলে এলো। তাহলে আমরা স্কোর বোর্ড কাউন্ট করবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমরা লিখছি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর এক সাইডে লিখবো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো আপাতত এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে কাদের জিত হলো, ফ্রান্সের জিত হলো। তাই ফ্রান্সের স্কোর বোর্ড হচ্ছে 1 আপাতত, এবং ব্রিটিশের হচ্ছে 0। এবার দেখো তারপরের সালে, মানে নেক্সট ইয়ারে 1750 তে কি হয়, তোমার এই আনোয়ার উদ্দিনের যে ছেলে ছিল তার নাম হচ্ছে ওয়াল্লাজা, এটা আমরা জানি। তো ওয়াল্লাজা কি করে, তোমার আমাদের ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আক্রমণ করার কথা ভাবে, এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ওয়াল্লাজা যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ তিরুপতি। এই জায়গার কাছে যুদ্ধটা হয়, এবং যার কারণে কি হয়, তোমার ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আবার এই যুদ্ধে তোমার জিতে যায়। তো ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তোমার এই যুদ্ধে জিতে যায়, তখন কি হয়, তোমার এই ওয়াল্লাজা কি করে, ভয়ে ওখান থেকে পালিয়ে যায়, এবং কোথায় পালিয়ে যায়, জিঞ্জি ফোর্টে পালিয়ে যায়। আচ্ছা, জিঞ্জি ফোর্টটা কোথায় অবস্থিত, দেখো এই ম্যাপটা দেখতে পাচ্ছ। দেখো এখানে আরকোট থেকে 80 কিলোমিটার দূরে জিঞ্জি একটা ফোর্ট, যেটা তোমার কি হচ্ছে, যে দুর্গটা কিন্তু দুর্ভেদ্য একটা দুর্গ, যেখানে কিন্তু সবাইকে কিন্তু ক্যাপচার করা যায় না, কিন্তু সেই দুর্গতে পালিয়ে যায় কে, আমাদের ওয়াল্লাজা। তো এতটুকু বন্ধু আমরা দেখলাম কি, ব্যাটেল অফ তিরুপতিতেও জিতলো, ব্যাটেল অফ আম্বুরে জিতলো কারা, ব্রিটিশ নয়, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, তো এখন পর্যন্ত ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্কোর হচ্ছে 2। এবার আমরা দেখবো বাকি ঘটনাটা। দেখো এবার 1750 সালের 11 সেপ্টেম্বর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, তোমার জিঞ্জি ফোর্টে আক্রমণ করে, এবং জিঞ্জি ফোর্টে আক্রমণ করার পর এক রাতের মধ্যে কিন্তু সেটাকে ক্যাপচার করে। এই যে জিঞ্জি ফোর্টে আক্রমণ করে, তখন জিঞ্জি ফোর্টে আক্রমণ করার সময় ওই নাসির, মানে সরি, ওয়াল্লাজাকে বাঁচানোর জন্য নাসির জং, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দুজনে মিলে কিন্তু জিঞ্জি ফোর্টে ওকে সাপোর্ট করতে আসে। এবং এই সময় কি হয়, যুদ্ধে ব্যাটেল অফ জিঞ্জি হয় 1750 তে, এবং এই যুদ্ধের কারণে কি হয়, সেখানেই তোমার একজন মানে নিজস্ব ইয়ের হাতে, দলের লোকের হাতেই নাসির জং কিন্তু মারা যায়। যখন নাসির জং মারা যায়, তখন নাসির জং ছিল হায়দ্রাবাদের নিজাম। তাহলে এই ঘটনাটা হচ্ছে হায়দ্রাবাদের নিজামে এফেক্ট করবে এবার। তো নাসির জং যখন মারা যায়, সেই সালটা 1750, সেই সময় নাসির জংয়ের জায়গায় 1750 তে কি করা হয়, তোমার মুজাফফর জংকে নিজামের সিংহাসনে বসায় কে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অতএব দেখো এতটুকু পর্যন্ত আমরা জানলাম কি, যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু পরপর 3টে যুদ্ধ যেগুলো হলো, সেগুলোতে কিন্তু কারা জিতলো, এরাই জিতলো। অতএব 3টে ব্যাটেলের মধ্যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্কোর কিন্তু হাই হয়ে গেল। ঠিক আছে, এখনো পর্যন্ত ব্রিটিশ কিন্তু 0 আছে, ব্রিটিশ কোনো যুদ্ধে এখনো
জিততে পারেনি। তো এইবার এখানে চলে এসো, এইখানটাতে দেখো দেখতে পাচ্ছ যে মুজফ্ফর জং লেখা আছে এখানে। মুজফ্ফর জং এখন তোমার কি হলো, সিংহাসনে বসেছে। কোথাকার সিংহাসনে? হায়দ্রাবাদের সিংহাসনে বসেছে। সে সিংহাসনে বসেছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তা নিয়ে। সেহেতু কি হয়, সে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পন্ডিচেরি দেয়, মাসুলিপত্তনম নামে জায়গা দুটি তোমার দান করে, প্রথম কথা। তারপর 5 লক্ষ টাকা কোম্পানিকে দেওয়া হয় এবং 20 লক্ষ টাকা দেওয়া হয় ডুপ্লেকে, এবং তাকে কি করা হয়, কৃষ্ণা থেকে কাবেরী নদীর বন্ধু যে জায়গাটা আছে সেখানকার গভর্নর বানানো হয় পার্সোনালি ডুপ্লেকে। ঠিক আছে, তো ডুপ্লের কারণে এই সেটা সম্ভব হয়েছিল, তাই ডুপ্লেকে কিন্তু এটা দেওয়া হয়। তো মুজফ্ফর জং নিজাম হওয়ার পর সে কি করেছিল, তোমার এই আফগানদের বিরুদ্ধে একটা যুদ্ধ করেছিল, সেটা হচ্ছে ব্যাটেল অফ লাকি দ্বীপাল। তো ব্যাটেল অফ লাকি দ্বীপালে যে তোমার যুদ্ধ হয়েছিল আফগানদের বিরুদ্ধে, সেখানে কিন্তু মুজফ্ফর জং মারা যায়। যেহেতু মুজফ্ফর জং মারা যায়, সেহেতু তোমার ওইখানকার যে নিজাম ছিল, সেই নিজামের সিংহাসনে বসার জন্য এখন একমাত্র লোক ছিল, তার নাম হচ্ছে সালাবাদ জং, যাকে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সিংহাসনে বসায়। আচ্ছা, সালাবাদ জং কে ছিল? সালাবাদ জং ছিল তোমার আসফ জাহ ফার্স্টের যে ছিল তার পুত্র, এবং নাসির জং যে মারা গেল তার তোমার ভাই ছিল। অতএব সিংহাসনের দাবিদার তো শুধুমাত্র সালাবাদ জং ছিল, এবং সালাবাদ জং কিন্তু তোমার সিংহাসনে বসে যায়, এবং সালাবাদ জং খুব খুশি হয়। এবার আমরা দেখবো এখান থেকে সরে এসে এই পার্টটা থেকে আমরা এবার ওই পার্টে যাব। ঠিক আছে, তো এইটুকু মধ্যে আমরা জানলাম যে 1750 সাল পর্যন্ত কি হলো, ব্যাটেল অফ জিঞ্জি হলো। এবার দেখো এইটুকু পার্টের উপর তোমরা ফোকাস করবে। ঠিক আছে, দেখো এই যে পার্টটা আছে, দেখো এখানে আমরা তিনটি জায়গা লিখে রেখেছি, ত্রিচিনাপল্লী, ফোর্ট সেন্ট ডেভিড এবং আরকট। ঠিক আছে, কি হয় যে 1750 এর পরে 1751 এই সময় করে 51 সাল করে তোমার ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডুপ্লে কি করে, তোমার একে ওয়াল্লেজাকে খোঁজার জন্য ওরা খুঁজে থাকে ওয়াল্লেজা কোথায় গেল, যে এতক্ষণ পর্যন্ত এই যে ঘটনাগুলো হলো, তো ওয়াল্লেজা তো পালিয়ে গেছিল জিঞ্জি ফোর্টে, তো ওয়াল্লেজাকে তো আর পাওয়া যায়নি। ওয়াল্লেজাকে জিঞ্জি ফোর্টে আক্রমণ করার পরেও কিন্তু ওয়াল্লেজা কিন্তু মারা যায়নি। তো জিঞ্জি ফোর্ট থেকে ওয়াল্লেজা পালালো কোথায়? ওয়াল্লেজা চলে গেছিল এখান থেকে, তোমার চলে এসেছিল আবার ত্রিচিনাপল্লীতে চলে এসেছিল। তো ওয়াল্লেজা যখন ত্রিচিনাপল্লীতে চলে আসে, সেই সময় কি হয়, তোমার ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডুপ্লে কি করে, ত্রিচিনাপল্লীতে আক্রমণ করে দেয়। ঠিক, তো ত্রিচিনাপল্লী যখন আক্রমণ করে, সেখান থেকে যারা ব্রিটিশ, এখানে যারা ব্রিটিশ ছিল, সেই ব্রিটিশদের মধ্যে একজন, ব্রিটিশদের কিন্তু তারা ঘেরাও করে নেয়, সেই ব্রিটিশদের মধ্যে একজন সেনাপতি, হ্যাঁ, যার নাম হচ্ছে রবার্ট ক্লাইভ, সে কিন্তু ওখান থেকে পালিয়ে যায়, এবং কোথায় পালিয়ে যায়? ফোর্ট সেন্ট ডেভিডে পালিয়ে যায়। ঠিক, তো সেই সালে ফোর্ট সেন্ট ডেভিড কিন্তু ওখানে পালিয়ে যায়। ওখানে গিয়ে ওরা আলোচনা করে যে কিভাবে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারানো যায়। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারানোর জন্য ওরা কিন্তু নানা ধরনের পরিকল্পনা করতে থাকে, এবং সেই সময় ও দেখে রবার্ট ক্লাইভ যে আরকট কিন্তু এখন কি আছে, এখন ফাঁকা আছে। তো সেই সময় কি করে, চান্দা সাহেবকে আক্রমণ করে এবং আরকটের ঘেরাও করে ব্রিটিশ মানে এখানটা রবার্ট ক্লাইভ ক্যাপচার করে নেয়। যে মুহূর্তে আরকটকে ক্যাপচার করে নেওয়া হয়, তারপরে কি হয়, তোমার আরকট ক্যাপচার করার পর ব্রিটিশের সেন্ট ফোর্ট ডেভিড থেকে একটা ট্রুপ এবং আরকট থেকে আরেকটা ট্রুপ, ব্রিটিশের দুটো ট্রুপ গিয়ে তোমার কি করে, ত্রিচিনাপল্লীতে ফ্রেঞ্চ সেনা কোম্পানি তাকে আক্রমণ করে দেয় বা ডুপ্লেকে আক্রমণ করে দেয়। সেই সালটা হচ্ছে 1752 সাল, এবং সেখানে কি হয়, কিন্তু ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু হেরে যায়। তো ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম তোমার কি হলো, হারলো। অতএব এখন স্কোর কি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 2, ব্রিটিশের হচ্ছে এখন 1। বোঝা গেল? তাহলে এইটুকুর মধ্যে আমরা বুঝলাম যে ব্যাটেল যেটা হলো এখানে, রাফ ব্যাটেল, সেখানে কি হলো, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হারলো। এইবার আবার সেই সালে দেখো এই যুদ্ধের বদলা নেওয়ার জন্য কি হলো, ডুপ্লে আবার রবার্ট ক্লাইভকে তোমার 1752 সালে আবার অ্যাটাক করলো, সেই রবার্ট ক্লাইভকে। এবার কি হলো, রবার্ট ক্লাইভ কিন্তু সেই তার যে যুদ্ধ ডুপ্লের, সেটা কিন্তু আটকে দিল, এবং পরিবর্তে কোবলং এবং চিঙ্গলপেট নামে দুটো জায়গা কিন্তু সে আবার দখল করে নিল। তাহলে কোবলং এবং চিঙ্গলপেট নামে জায়গা দখল করে নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আবার জিতে গেল একটা যুদ্ধে। তাই এখন স্কোর কোড কি হচ্ছে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 2, ব্রিটিশেরও কিন্তু 2। ঠিক আছে, দেখো এবার সরি, ফ্রেঞ্চের একটা কমবে, 1 কমলো এবং ব্রিটিশের 2। এবার দেখো তারপরে কি হয়, 1753 সালে ডুপ্লে প্রচন্ড রেগে গিয়ে তোমার কি করে, আবার ত্রিচিনাপল্লী যে জায়গাটা ছিল সেখানে গিয়ে তোমার কি করে, ব্যাটেল অফ ত্রিচিনাপল্লী। আচ্ছা, ত্রিচিনাপল্লী লোকেশন আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো গিঞ্জি থেকে তোমার দূরে হচ্ছে ত্রিচিনাপল্লী। ঠিক আছে, তাহলে ব্যাটেল অফ ত্রিচিনাপল্লীতে 1753 সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তরফ থেকে ডুপ্লে এবং ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি তরফ থেকে রবার্ট ক্লাইভ আক্রমণ করে, যুদ্ধ হয়, এবং যুদ্ধের ফলে কি হয়, তোমার ফ্রান্স কিন্তু তোমার এখানে হেরে যায়। ফ্রান্স হেরে যাওয়ার ফলে কি হয়, ফ্রান্সের স্কোরবোর্ড 0 এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্কোরবোর্ড হয়ে যায় 3। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হয়, ফ্রান্সের তোমার আবার পরাজয় ঘটে, মানে ডুপ্লে পরাজয় ঘটে। এবার ডুপ্লে পরাজয়ের সময় কি হয়, তোমার ডুপ্লেকে ফ্রান্স থেকে ডেকে নেওয়া হয় এবং ডুপ্লে ফিরে যায়। এবং ডুপ্লে ফিরে যাওয়ার পরে কি হয়, তোমার 1755 সালে তারপরে তোমার যুদ্ধ চলছিল, তো 1755 সালে কি হয়, তোমার
একটা সন্ধি স্বাক্ষর করা হয় ফ্রেঞ্চের তরফ থেকে, একটা পিস ট্রিটি, যে ট্রিটির নাম হচ্ছে ট্রিটি অফ পন্ডিচেরি বাই এম গোধু। এম গোধুর দ্বারা তোমার কি হয়, তোমার ট্রিটি অফ পন্ডিচেরি সাইন করা হয় কত সালে, 1755 সালে, এবং যার মাধ্যমে কি হয়, এই তোমার সেকেন্ড কার্নেটিক ওয়ার যেটা ছিল সেই সেকেন্ড কার্নেটিক ওয়ারটা পুরোপুরি হবে এখন কিন্তু স্টপ হয়। তো সেকেন্ড কার্নেটিক ওয়ার যখন স্টপ হয় বা শেষ হয়, তারপরে সিচুয়েশনটা কিরকম ছিল সেটা আমরা দেখতে পাবো এখানে। এই দেখো 1755 সাল, সেখানে দেখতে পাচ্ছি কি যে সালাবাত জাং এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান সাইডে আছে এবং আদার সাইডে আছে ওয়াল্লাজা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যুদ্ধের পর কি করা হয়, ওয়াল্লাজা কিন্তু বেঁচে ছিল কিন্তু মরেনি, তো ওয়াল্লাজাকে কি করা হয়, তোমার ওখানকার সিংহাসনে বসিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এইটুকুর মধ্যে আমরা জানলাম যে কিভাবে পুরো সেকেন্ড কার্নেটিক ওয়ারটা ঘটনাটা ঘটলো। পুরো ঘটনাটার সিকোয়েন্স ওয়াইজ তোমরা দেখবে এবং নিজস্ব খাতায় নোটস বানাবে, তাহলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিও এখানে, এবং পরের দিনে আমরা থার্ড কার্নেটিক ওয়ার নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।